লাশ কাটা ঘরের ভয়াবহ অবস্থা। গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্য ইনভিসিবল ভয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানাও এমন আর কি ধরনের ভৌতিক গল্প শুনতে চাও। চলো গল্পটি শুরু করা যাক। এক শহরের প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত হাসপাতাল, সদর মেমোরিয়াল হাসপাতাল। যুদ্ধকালীন সময়ে নির্মিত এই হাসপাতালটি সরকারি কাগজে এখনও সক্রিয়, কিন্তু বাস্তবে এটি যেন এক মৃতপ্রায় স্থাপনা। হাসপাতালের সবচেয়ে আলোচিত অংশ লাশ কাটা ঘর। সেই মেডিকেলে রাফির আগমন। রাফি, সদ্য মেডিকেল টেকনোলজি পাশ করা এক যুবক, সরকারিভাবে নিয়োগ পেয়েছে এই হাসপাতালে। চাকরিটা যদিও অনেকের কাছে অপছন্দের, কিন্তু রাফির পরিবার গরিব। চাকরি মানেই গৌরব, মান সম্মান আর পরিবারের মুখে হাসি। হাসপাতালে ঢুকেই সে অদ্ভুত কিছু বিষয় টের পায় সে। কোনো রোগী নেই, ডাক্তার হাতে গোনা আর নার্সরা ভয় কথা কম বলে। আর সবচেয়ে অস্বাভাবিক বিষয়, সবাই লাশ কাটা ঘর সম্পর্কে চুপ। সতর্কবার্তা। প্রথম দিন ডিউটির সময় পুরনো ওয়ার্ড বয় আব্দুল তাকে সাবধান করে দেয়, এর থেকে বড় ভাইজান, সন্ধ্যার পর ওই ঘরের কাছেও যাইবেন না, কেউ টিকতে পারে না। রাফি হেসে বলে, এর থেকে বড়? আচ্ছা কাকা, ভূতের ভয় আপনার এখনো যায়নি বুঝি? আব্দুল কিছু না বলে শুধু বলে, এর থেকে বড় ভূত নয় বাবা, এটা দোষী আত্মা, যে এখনো ন্যায়ের খোঁজে। প্রথম লাশ। ডিউটির দ্বিতীয় দিনেই রাফির সামনে আসে একটি পুরুষের লাশ। বয়স আনুমানিক ৩৫। মৃতদেহ ভর্তি আঘাতের চিহ্ন। ডাক্তার সায়েন্সি ভাষায় বললেন, এটা মার্ডার কেস। রাফির কাজ লাশ গ্রহণ, ট্যাগ লাগানো এবং রাতের মধ্যে লাশ কাটা ঘরে স্থানান্তর। অস্বাভাবিক অনুভব। রাতে যখন লাশটা একা একা ট্রলিতে করে নিয়ে যায় রাফি, সে টের পায় কিছু একটা তার পেছনে হাঁটছে। পেছনে তাকিয়ে দেখে ফাঁকা করিডোর, কিন্তু বাতি নিভে যায় হঠাৎ। ভেতর থেকে একটা ফিসফিস শব্দ আসে, এর থেকে বড়? তোমরা শুধু কেটে যাও, আর কিছু বোঝো না। রাফির বুক কেঁপে ওঠে, কিন্তু সে ভাবে, নিশ্চয়ই কল্পনা। লাশ কাটা ঘরের প্রথম রাত। ঘরটা অন্ধকার, পুরনো, ভাঙাচোরা। দেয়ালে দাগ লালচে হয়নি। তবে সবচেয়ে ভয়ানক হলো, ঘরের বাতাস যেন জীবন্ত কেউ শ্বাস নিচ্ছে এমন ঠান্ডা। রাফি কাপা হাতে লাশটা রাখে টেবিলে, কিন্তু টেবিল ছুতেই টেবিলটা নড়ে ওঠে। তারপর একটা তড়িৎ গায়ে পড়ে যায়। দেয়ালের ঘড়ির কাটা বন্ধ হলেও কোথা থেকে যেন ঘড়ির টিক 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 শব্দ শোনা যায়। সে দৌড়ে ঘর থেকে বের হয়। পেছনে একটা আওয়াজ, খুব নিচু গলায়, এর থেকে বড়? তুমি একা নও। রাফি পরদিন সকালে ঘুম ভেঙে উঠে ভাবে, গত রাতের অভিজ্ঞতাগুলো নিছক কল্পনা ছিল। কিন্তু হাসপাতালে আসতেই জানতে পারে, রাতেই সেই লাশটি হঠাৎ করে ছটফট করেছিল। ডিউটির তো নার্স অজ্ঞান হয়ে পড়েছে, আর ডাক্তার বলছে, এর থেকে বড়? রিগর মর্টিসের পরেও অনেক সময় পেশি নড়ে, এটা স্বাভাবিক। সন্দেহজনক রেজিস্টার। রাফি হাসপাতালের রেকর্ড রুমে একা একা খুঁজতে থাকে পুরনো ময়নাতদন্ত রিপোর্ট। সেখানে এক রিপোর্টে চোখ আটকে যায়। এর থেকে বড় নাম, শিউলি আক্তার, বয়স ২১, তারিখ ২০০৪ সালের ১৩ই অক্টোবর। কারণ শ্বাসরোধ, জোরপূর্বক ধর্ষণের প্রমাণ অবস্থা, মৃত্যু করে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন। স্থান, সদর হাসপাতাল লাশ কাটা ঘর। রাফির গায়ে কাটা দিয়ে ওঠে। শিউলি আক্তার, সে নাম সে আগেও কোথাও শুনেছে যেন। আরও খোঁজ নিতে গিয়ে দেখে ওই ঘটনার পরের ৩ মাসে এই ঘরের ৩জন কর্মী আত্মহত্যা করেছে। একজন নিজের হাত কেটে লাশ কাটা টেবিলেই মরে গেছে। আরেকজন নিজের চোখে কিছু লাল কাপড় পরা নারীকে দেখার পর উন্মাদ হয়ে যায়। যেন রহস্যজনক চিঠি। এক পুরনো আলমারির ফাঁকে রাফি পায় একটা ভাঁজ করা চিঠি, হাতে লেখা, এর থেকে বড়? আমি ডাক্তার নাজমুল। শিউলির লাশ আমি নিজে কেটেছিলাম, কিন্তু যেদিন আমি তার পেট কাটি, তার চোখ দিয়ে টকটক করে জল পড়ছিল। আমি জানি সে মরেনি। আমি জানি আমরা ভুল করেছি। সে এখনো এখানে, প্রতিদিন আমার ঘুমের ভেতর আসে। আমি আর পারছি না, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু কেউ যদি পড়ে এই চিঠি, শুনে রাখো। ওর শরীরের সঙ্গে অন্যায় হয়েছিল, এখন ও আত্মার প্রতিশোধ নিচ্ছে। চিঠি পড়ে রাফি নিঃশ্বাস নিতে ভুলে যায়। ভয়াল চিহ্ন। সেই রাতেই আবার ডিউটি পড়ে রাফির। এবার সে আগে থেকেই টর্চ ও গলায় তাবিজ নিয়ে যায়।
লাশ কাটা ঘরে প্রবেশ করে সেই দেয়ালে দেখতে পায় নতুন করে আঁচড় কাটা হয়েছে, আর তার ঠিক নিচে লেখা, এর থেকে বড়, তুমি আমার নাম জানো এখন, তাই আমি তোমার কাছেই আসব। বাতি নিভে যায়। হঠাৎ একটা চিৎকার, যেন অনেক দূর থেকে একটা মেয়ে কাঁদছে আর বলছে, এর থেকে বড়, আমার শরীর কেটেছিস, এখন তোর শরীর আমার। রাফির চোখের সামনে ভেসে ওঠে লাল কাপড় পরা এক নারীর অবয়ব। তার মুখ নেই, চোখ থেকে রক্ত ঝরছে। সে এগিয়ে আসে, এক হাতে ধরে রাফির গলা, যেন ছায়ার চোখ। রাফি জ্ঞান হারানোর আগে অনুভব করেছিল কেউ যেন তার গলায় হিমশীতল হাত চেপে ধরেছিল। চোখের সামনে এক নারীর মুখ, না, ঠিক মুখ নয়, বরং রক্তমাখা এক অন্ধকার ছায়া, যার চোখ ছিল না, কিন্তু অনুভব ছিল আগুনে ঝলসে যাওয়ার মতো জ্বলন্ত ঘৃণা। হাসপাতালের করিডোরে জ্ঞান ফেরে। রাফির জ্ঞান ফেরে হাসপাতালের করিডোরে। নার্সরা জানায় সে একা অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু কেউ জানে না কিভাবে সে লাশ কাটা ঘর থেকে বাইরে এলো। দরজা ছিল ভেতর থেকে বন্ধ। তার হাতে আঁচড়ের দাগ, ঘাড়ে লালচে ছাপ, যেটা দেখে আব্দুল ওয়ার্ড বয় শুধু কাপা কণ্ঠে বলে, এর থেকে বড়, শিউলি তোমাকে চিহ্নিত করে ফেলেছে, বাবা। তুমি এবার পালাও। রাফি পালাতে চায়, কিন্তু তার ভেতর একটা কৌতূহল আর এক অদ্ভুত টান তাকে বেঁধে রাখে। ছায়া অনুসরণ করে। পরের দিন রাত ৩টায় সে হঠাৎ ঘুম ভেঙে দেখে জানালার বাইরে একজন দাঁড়িয়ে আছে। লাল কাপড়, এলোমেলো চুল, অন্ধকার চোখ। সে আবার নিঃশব্দে বলে, এর থেকে বড়, আমার শরীর আমি ফিরে পেতে চাই। রাফি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে দৌড় দেয়, কিন্তু কেউ নেই। হঠাৎ সে দেখতে পায় হাসপাতালের পুরনো আইসিইউ বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে এক নারী। তাকিয়ে আছে রাফির চোখে। তার মাথা ধীরে ধীরে পিছনে ঘুরে যাচ্ছে ১৮০ ডিগ্রি। তারপর সে নিচে ঝাঁপ দেয়, কিন্তু কোনো শব্দ হয় না। সে গিয়ে দেখে নিচে কিছুই নেই, পুরনো সিসিটিভি ফুটেজ। পরদিন রাফি পুরনো সিসিটিভি ফুটেজ খুঁজে লাশ কাটা ঘরে। সেখানে ২০০৪ সালের একটি ভিডিও খুঁজে পায়। তারিখ ১৩ই অক্টোবর ২০০৪। ভিডিওতে দেখা যায় শিউলির নিথর দেহ ময়নাতদন্ত টেবিলে। ডাক্তার কাটতে গেলে হঠাৎ করে মেয়েটার চোখ খুলে যায়, কিন্তু ডাক্তাররা সেটা নিউরাল টুইচিং ভেবে অগ্রাহ্য করে। তবে ক্যামেরার এক জায়গায় পরিষ্কার দেখা যায় মেয়েটির ঠোঁট ধীরে ধীরে নড়ে। এর থেকে বড়, বাঁচাও, রাফি চিৎকার করে উঠে আসে। সে এখন নিশ্চিত শিউলি মারা যায়নি, তাকে জীবন্ত কাটাছেঁড়া করা হয়েছিল। হঠাৎ মুখোমুখি। সেই রাতে আবারও লাশ কাটা ঘরে যায় রাফি, সবকিছু একবার বোঝার জন্য। ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। বাতি নিভে যায়। তার সামনে লাল কাপড় পরা সেই ছায়া উঠে আসে টেবিলের নিচ থেকে। তার কণ্ঠে ভয়ানক শীতলতা, এর থেকে বড়, তুমি দেখেছো, তুমি জানো, এখন আমি তোমার মধ্যেই বাস করব। তারপর ঘরজুড়ে কাঁচ ভাঙার শব্দ, জানালায় রক্ত ছিটকে পড়ে, দেয়ালের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে। রাফি নিজের শরীর ঠান্ডা হয়ে যেতে টের পায়। হাতের তালু দিয়ে রক্ত পড়ছে, কিন্তু কাটার দাগ নেই। তার চোখ ধীরে ধীরে ঘোলা হয়ে আসছে, মাংস ও আত্মা। রাফি কয়েক ঘন্টা পর নিজের রুমে জেগে ওঠে। ঘড়ির কাঁটা রাত ৩টে বেজে ৩৩ মিনিটে আটকে আছে, একটা অলৌকিক সময়, যেটাকে বলা হয় ডেভিল আওয়ার। সে টের পায় তার শরীর আর আগের মতো নয়। হাত পা ঠান্ডা, চামড়ার নিচে কাঁপুনি, এবং আয়নায় নিজেকে দেখলে চোখে হালকা রক্তিম আভা। আয়নার অপর প্রান্তে, ঘরের আয়নার দিকে তাকিয়ে রাফি দেখতে পায় আয়নার মধ্যে তার প্রতিবিম্ব তাকে ফিরিয়ে তাকাচ্ছে না, বরং সে অন্যদিকে তাকিয়ে আছে, এক অদৃশ্য কিছুর দিকে। তারপর হঠাৎ তার প্রতিবিম্ব হাসে, কিন্তু রাফি হাসেনি। প্রতিবিম্ব মুখ খুলে বলে, এর থেকে বড়, আমার শরীর তুমি চেনো না, এখন আমি জানি কিভাবে তোমার ভেতর দিয়ে আমার প্রতিশোধ নেওয়া যাবে। রাফি আতঙ্কে আয়নাটি ভেঙে ফেলে, কিন্তু আয়না ভাঙার পরও তাতে নিজের প্রতিবিম্ব দেখতে থাকে, রক্তে ভেজা। শরীরের নিয়ন্ত্রণ হারায়। পরদিন হাসপাতালে গিয়ে রাফি দেখে সে স্বাভাবিক আচরণ করতে পারছে না। সে নার্সের দিকে তাকিয়ে থাকে মিনিটের পর মিনিট, এক ঘোরে। হঠাৎ পেছনে থেকে এক নার্স চিৎকার করে ওঠে, এর থেকে বড়, ওর চোখ দুটো একদম কালো হয়ে গেছে, দেখো না। রাফি টের পায় মাঝে মাঝে সে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, এমনকি তার স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে। সে দেখে রাতের একটা রিপোর্টে তার স্বাক্ষর আছে, কিন্তু সে মনে করতে পারছে না কখন ওটা করেছে।
লাশের হাড়ে লেখা বার্তা, একটি নতুন ময়নাতদন্তের সময়। সে একটি মেয়ের মৃতদেহ কাটার সময় তার বুকের হাড়ে অদ্ভুত কিছু দেখতে পায়। খোদাই করা কিছু অক্ষর, এর থেকে বড়, সিস্টেন সেইজ। রাফি অবাক হয়ে যায়, ওটা কিভাবে হাড়ে খোদাই হলো? অথচ সেদিন হাসপাতালে আর কেউ ছিল না। অতীতের আশা ছড়িয়ে পড়ে। দুই আত্মা টক্কর খাচ্ছে, যেন এই লড়াই শেষ না হলে কেউ বাঁচবে না। যেন আড়াল থেকে অদ্ভুত উপস্থিতি। হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্ত থেকে এক বৃদ্ধা নারীর ছায়া এসে দাঁড়ায়। তার চোখে অদ্ভুত শান্তি, কিন্তু মুখে গভীর কষ্ট। সে বলে, এর থেকে বড়, শিউলি, তুই মুক্তি পাস না, রাফিও মারা যাবে। চলো, আমি তোমাদের দুইজনকে মুক্তি দিই। মুক্তির পথ। বৃদ্ধা নারীর হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে একটি আলো বের হয়। শিউলির আত্মা কিছুটা শান্ত হয়, কিন্তু পুরোপুরি হার মানে না। রাফির শরীর থেকে এক লাল রশ্মি শিউলির দিকে যায়, ধীরে ধীরে আত্মার বন্ধন ছিন্ন হয়। যেন শান্তির সন্ধান। রাফির চোখ খুলে যায়, সে বাঁচে। শিউলির আত্মা অন্ধকারে হারিয়ে যায়, আর হাসপাতাল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাফি বোঝে, এই ভয়াবহ যাত্রা তাকে বদলে দিয়েছে। তবে তার মনে এখনো সেই রাতের ছায়া লেগে আছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার অদ্ভুত গল্প নিয়ে।